তবে আমি একটা জিনিস বলতে পারি, ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত যুবক যুবতীরা দীর্ঘদিন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, তাদের আমরা 5 বছরের একটা ছাড় দিই। সারদা নারদা এবং এই যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা জামিন পেয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ধরে নেন এক্স অপরাধ করলো, একটা ধর্ষণ করলো বা একটা শ্লীলতাহানি করলো বা একটা। নমস্কার, উত্তরবঙ্গ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছেন, উত্তরবঙ্গের জনপ্রিয় মুখ, রাজনৈতিক নেতৃত্ব, ফালাকাটার বিধায়ক শ্রী দীপক বর্মন এবং এবার ফালাকাটার বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী। আপনাকে স্বাগত দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। প্রচারের মাঝে আপনি সময় দিয়েছেন এবং খুব প্রচার চলছে, খুব ক্লান্তিক, সকাল থেকেই চলছে, কি অনুভব? দেখুন, যেভাবে প্রচার চলছে তাতে ক্লান্ত হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু মানুষের যে সাড়া পাচ্ছি এবং মানুষ যেভাবে রিসিভ করছে, আর ক্লান্তি থাকছে না। তাদের হাসি মুখগুলো দেখলে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনি প্রচার থেকেই আসলেন? প্রচার থেকে এলাম। উত্তরবঙ্গের এই সুন্দর একটি বিধানসভা, ফালাকাটা বিধানসভা, যেখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। গতবার আপনি নির্বাচিত বিধায়ক ছিলেন, মানে আছেনও এখনও নিয়ম অনুযায়ী। এবার আবার মানুষের কাছে যাচ্ছেন, মানুষ কি বলছে? দেখুন, মানুষ সব কিছু জানে, জানতা হ্যায়, সব কিছু জানতা হ্যায়। আজকে এই ফালাকাটা বিধানসভায় 12-14টা ব্রিজ ভেঙে পড়ে আছে। এগুলো ভাঙা ব্রিজ। 2019 সালে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ এই ব্রিজগুলোকে দুর্বল সেতু হিসেবে ঘোষণা করেছে। 2019 থেকে 26 আজও পর্যন্ত একটিও সেতু তারা না মেরামত করেছে, না তৈরি করেছে। এক এক করে সেতুগুলো ভেঙে পড়ছে। গত পরশু খুব সম্ভবত তৃণমূলের প্রার্থী একখানে গিয়েছিলেন, তার সামনে সাধারণ মানুষ একটু আবেদন জানিয়েছে যে এখানে হাতির অত্যাচার হয়, এখানে বাঘের অত্যাচার হয়, এগুলো থেকে তাদের রেহাই দেওয়ার জন্য তিনি তাদের আশ্বাস দিয়ে এসেছেন তিনি বিধায়ক হলে নাকি সেগুলো থেকে মানুষকে রেহাই দেবেন। তো বলি যে এতদিন সরকারটা কার ছিল? এখানকার পঞ্চায়েত সমিতিটা কার? এখানকার জেলা পরিষদ কার? কারা বলছে কাদের উনি বোকা বানাতে চাই? বন দপ্তর কাদের হাতে? তো এই ধরনের ঘটনা মানুষ জানে, মানুষ বোঝে, মানুষ জানে যে এখানকার উন্নয়ন সম্পূর্ণতই সরকারের উপর নির্ভর করে। সেই সরকার সেই উন্নয়নের দিকে কোনো বিন্দুমাত্র নজর দেয়নি, যার ফলে আজকে এখনো এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অনুন্নত হয়ে আছে। আপনারা যদি ক্ষমতায় আসেন এবং আপনারা বিভিন্ন জায়গায় বলছেন, আপনিও বলছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এবং বিজেপি সভাপতি, রাজ্য সভাপতিও বলছেন যে ক্ষমতায় আসবেন। আপনারা যখন ক্ষমতায় আসবেন, এই সমস্যাগুলো যেগুলো খুব প্রয়োজন, ইমিডিয়েট সলভ করা, ফালাকাটার বুকে এতগুলো ব্রিজ নষ্ট হয়ে আছে, তো সেগুলো করার ব্যাপারে কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, আজকে আমরা ক্ষমতায় আসবো, আগামীকাল সব ব্রিজ হয়ে যাবে, এটা হয়তো সম্ভব নয়, কিন্তু এটুকু নিশ্চিত করে বলতে পারি যে সেই কাজগুলো প্রত্যেকটি যুদ্ধকালীন তৎপরতায় অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজগুলো করা হয়। কারণ যেখানে মানুষের জীবন মরণ সমস্যা, সেগুলো ফেলে রাখলে চলে না। জটেশ্বর দেওগার যে সংযোগ সেতু, সেটি ভেঙে পড়ে আছে। আমরা আবার সেই প্রাগ ঐতিহাসিক যুগের দিকে চলে যাচ্ছি, আবার সেই বাঁশের সাঁকো দিয়ে এখন পার হতে হচ্ছে। তো ফালাকাটা কি পিছোচ্ছে না এগোচ্ছে? আপনাকে রামনবমীর মিছিলে দেখলাম, বিশাল রামনবমীর মিছিলে আপনি এগিয়ে যাচ্ছেন, একটা মুখের মধ্যে চওড়া হাসি নিয়ে, আনন্দ নিয়ে, খুশি নিয়ে রামনবমীর মিছিলে। এবার শাসক দলও রামনবমীর মিছিল করেছে বিভিন্ন জায়গায়, এটাকে কি হিসাবে দেখছেন? এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? ভূতের মুখে রাম নাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওটা নাকি গালাগালি। তো তৎকালীন সভাপতি সুকান্ত দা বলেছিলেন এই রাম নাম দিয়ে ভূত তাড়ানো যায়। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে আমরা অন্ধকারের মধ্যে যদি একটু যাতায়াত করি, তো আমরা ওই রাম রাম বলতে বলতে আমরা যেতাম আর কি।
এই যে ব্যাপারটা, তো তো সেই ভূত তাদের মুখে রাম নাম, তো এর চেয়ে আমাদের বড় সাফল্য আর আনন্দ কি হতে পারে? আমরা তো চেয়েছিলাম শ্রীরামচন্দ্র পুরুষোত্তম তিনি আমাদের সংস্কৃতির অঙ্গ, তিনি আমাদের সঙ্গে থাকুক, তাকে আমরা অনুসরণ করি। তারা চায় নাই, কিন্তু আজকে সাধারণ মানুষ তাতে এতটাই সম্পৃক্ত হয়ে গেছে যে যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে জয় শ্রীরাম। কিন্তু এখান থেকে এটা হচ্ছে না যে শ্রীরামকে রাজনীতির ময়দানে বারবার করে টেনে আনছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাই যদি এখন শ্রীরামের ভক্ত হয়ে যায়, তাহলে রাবণ কারা রাম কারা তাদের চিহ্নিত করা তো খুব মুশকিল হয়ে যাবে। তা চিহ্নিত করতে অসুবিধা হবে না। আপনি জানেন রাবণ তিনিও ভক্ত ছিলেন, তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি দুরাচারী ছিলেন। এটা যুগে যুগে থাকে, ছিল। তাদের তৎকালেও যেমন চিনতে পেরেছে, একালেও চিনতে পারবে। সমস্যা কখনো হয় না এরকম নয়, সমস্যা হয়। প্রথমে অমিত শাহ, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে সবার সামনে বললেন সপ্তম পে কমিশনের কথা। এবার নরেন্দ্র মোদীও বলছেন এই সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে কার্যকরী করা, মানে এটা বাস্তবায়িত হবে কি মনে হয়? নিশ্চিত বাস্তবায়িত হবে। ফান্ডে টাকা নেই। দেখুন, টাকা কোনো সমস্যা নয়। আজকে যদি ফান্ডে টাকাই না থাকতো, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বিভিন্ন জায়গায় যে কাজগুলো করে, প্রকল্পগুলো করে বা সরকারি অনুষ্ঠান হয়, এই 100 টাকার টিফিনের প্যাকেট 750 টাকা, 900 টাকা, 1100 টাকা বিল কি করে মেটানো হয়? 100 টাকার টিফিনের প্যাকেটের বিল 1000 টাকা মেটানো হয়, এটা কিভাবে হয়? টাকার অভাব নেই, সরকারের টাকা আছে, তাদের সদিচ্ছার অভাব। তার মানে বলছেন যে ফুল ডিএ সপ্তম পে কমিশন সরকারি কর্মচারীরা পেতে চলেছে? নিশ্চিত। মানে আপনারা জয়ী হলেন? 100%। আপনি প্রথমটাই ঠিক বলেছেন, ওরা পেতে চলেছে, কারণ আমরা জয়ী হই। মানে আমার প্রশ্নবোধক ছিল ওখানে, আমি ওটা তুলে দিলাম। এবার হচ্ছে যে দাদা, মানে এখন বর্তমান সমাজে বেকারত্বের একটা চরম সীমায় পৌঁছে গেছে। বিশেষ করে বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে এবং সরকারি পরীক্ষার পাশাপাশি বেসরকারি যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত জেনারেশন বাধ্য হয়ে পরিযায়ী হয়ে যাচ্ছে এবং যারা খেটে খাওয়া মানুষ তারাও এখানে কাজ না পাওয়ার জন্য পরিযায়ী হয়ে যাচ্ছে। তো এটার সমাধান কি? দেখুন, আপনি বলছেন পরীক্ষা হচ্ছে না, এর পরেও সবচেয়ে যেটা আশ্চর্যের, তারপরেও যে দু একটা হয়েছে পরীক্ষা, তাতে WBCS থেকে শুরু করে শিক্ষকতার চাকরি, কেরানির চাকরি, সমস্ত চাকরিতেই দুর্নীতি। WBCS এ দুর্নীতি, এটা কখনো মানা যায়? পুরো সিস্টেম কলাপস হয়ে যায়। সেটা তৃণমূল কংগ্রেস করেছে, যার ফলে আজকে এই দৈন্যদশা। দ্বিতীয়ত যেটা বললেন যে এখানকার ছেলেপেলেরা কাজ পাবে কিনা, আজকে নরেন্দ্র মোদী আসবার পরে গোটা ভারতবর্ষে কয়েক লক্ষ স্টার্ট আপ তৈরি হয়েছে এবং সেই কয়েক লক্ষ স্টার্ট আপে কোটির অধিক মানুষ কাজ করছে সেই স্টার্ট আপ গুলোর কেন্দ্র। অথচ সেই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বড় বড় কোম্পানি প্রায় 7,000 পশ্চিমবঙ্গ থেকে অন্যদিকে চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের যুবককে কেন অন্য রাজ্যে যেতে হবে, সেটাই স্বাভাবিক। কেন যাচ্ছে, মানে আসল কারণটা কি? আসল নকল নয়, একমাত্র কারণ কাটমানি। সিন্ডিকেট। একদম। আপনি এখানে একটা মনে করেন, প্রথমে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে, একটা বিল্ডিং তৈরি করতে হবে। সবই তো হাওয়ায় হাওয়ায় ব্যবসা চলবে না, সবই সিম কার্ডের ব্যবসা নয়। তো এবারে আপনাকে সেখানে বিল্ডিং তৈরি করতে গেলে প্রথম আপনাকে টাকা দিতে হবে সেখানে পৌরসভাকে, পঞ্চায়েতকে, ভাই তোমার এত টাকা না হলে আমি পাস করব না। দ্বিতীয়ত যে টাকা দিতে হবে সেটা হলো সেখানে আপনি লাইন নেবেন, এ নেবেন, সে নেবেন। তৈরি করার সময় আপনাকে আমার কাছ থেকে বালু নিতে হবে, বালুর দাম 3,000 টাকা। CFT মানে 100 CFTর দাম, সেটা আপনাকে বলবে যে আপনাকে 5,500 টাকা দর দিতে হবে। সিমেন্ট আমার কাছ থেকে নিতে হবে, রড আমার কাছ থেকে নিতে হবে, লেবার মিস্ত্রির কন্ট্রাক্টর সেটাও আমি নিব। কোম্পানি কি ভাববে? কোম্পানি তো তার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চায়, সেখানে তো তারা ওই যেভাবে পেভার্স ব্লক বসানো হয় সেভাবে ওরা তৈরি করতে চায় না। ওরা চায় যে আমার এই কোম্পানি যেন আমাকে 100 ইয়ার্স বা 50 ইয়ার্স বা তাদের একটা লক্ষ্য সীমা থাকে, সেটা সে এটা দেয়। তো সেই কারণে তারা এগুলো করতে রাজি নয়। তারপরের যেটা ব্যাপার, প্রশাসনিক চাপ। তৃণমূল কংগ্রেসের নেতা সে তো কাজ করবে না, সে আবার ভিতরে ভরকাবে, মাঝে মাঝেই গিয়ে মালিককে বলবে আমাকে পার্সেন্টেজ দিতে হবে, নাইলে আমি শ্রমিকদের ভরকে দেবো। এগুলো সব চলছে। ওই জন্যই একদম তাই। আপনারা আসলে এটা সমাধান হবে? নিশ্চিত সমাধান হবে, এবং সমাধান হবে যে তার আমি প্রমাণও দিয়ে দিই। আজকে শিল্পে সবচেয়ে উন্নত যে রাজ্যগুলো আছে তার মধ্যে আপনি দেখেন সবগুলোতেই বিজেপি ক্ষমতায়। আপনি যদি মুম্বাই দেখেন, আপনি যদি উত্তরপ্রদেশের দেখেন, সেখানেই তো গুরগাঁও। আপনি দিল্লি দেখেন, আপনি গুজরাট দেখেন,
সমস্ত জায়গায় বিজেপি। গত সরকার যোগ্য অযোগ্য বাঁচতে পারেনি, তার জন্য 2016 সালের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের চাকরি হারিয়েছে এবং তারপর আবার সুপ্রিম কোর্টের অর্ডারে আবার একটা পরীক্ষা নেওয়া হলো, সেখানেও বিভিন্ন ধরনের আইনি জটিলতা। এই যে আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে কি যোগ্য অযোগ্য বেছে এই সমস্যার সমাধান করবেন? দেখুন, এটা মনে হয় আর কোনো সরকারই পারবে না। সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তাদের রায় লঙ্ঘন কখনোই করা যায় না, আইনতই করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও যদি যোগ্য অযোগ্যের লিস্ট সঠিকভাবে তুলে ধরা যায়, এবারে সেই আইনি প্রক্রিয়া কি আছে সেটা তাহলে আইনজীবীরাই বলতে পারবে। সেই বিষয়টা নিয়ে আমি কখনো চর্চা করিনি। তবে আমি একটা জিনিস বলতে পারি, ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত যুবক যুবতীরা দীর্ঘদিন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, তাদের আমরা 5 বছরের একটা ছাড় দিই, যেটা আমরা ঘোষণা করি, এবং আমরা প্রতি বছর পরীক্ষা নিব এবং মেধার ভিত্তিতেই চাকরি হবে, অন্য কোনো কিছুর ভিত্তিতেই আর চাকরি হবে না। আপনি কত বড় নেতার ভাই, ভাইপো, ছেলে, সেটা নয়, আপনার কত টাকা আছে, কত টাকা দিয়েছেন নিয়েছেন তার উপরে নয়, সম্পূর্ণ তো মেধার ভিত্তি। অতএব যারা মেধাযুক্ত তারা নিশ্চিতভাবে। সারদা, নারদা এবং তৎকালীন বিভিন্ন ধরনের যে দুর্নীতি হয়েছিল, ইদানিং শিক্ষকের নিয়োগের দুর্নীতি, শিক্ষাকর্মীদের দুর্নীতি, আপনি বললেন WBCS, এই যারা দুর্নীতির সাথে যুক্ত তারা জামিন পেয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এটা সমাজের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। দেখুন, জামিন যে বিষয়টা আছে, জামিন পাওয়াটা যে কোনো মানুষের অধিকারের মধ্যে পড়ে। কখন সেটা আইনে পরিষ্কার বলা আছে, এবং জামিন দেওয়া বা না দেওয়াটা কোনো ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে না, সম্পূর্ণটাই আদালত এটার উপরে রায়। তো সেই আদালতের উপরে আমি কোনো কথা বলবো না। তবে আমাদের কখনো কখনো বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে এরকম মনে হয়। যতদূর একবার আমি এরকম শুনেছি যে খুব সম্ভবত 1/3 বা কোনো একটা পার্সেন্টেজ যদি আমি আর জেলে থাকি এবং তখনও যদি বিচার শুরু না হয়, তাহলে নাকি জামিন পেয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা ব্যাপার, মুখ্য সচিবের একটা, বিশেষত কিছু কিছু কেসের ক্ষেত্রে মুখ্য সচিবের একটা অনুমতি প্রয়োজন হয় কেসটা স্টার্ট করার জন্য। কেস মানে ওই যেটাকে বলে হিয়ারিং, শুনানি শুরুর জন্য। সেই আবেদন, সেই অনুমতি একাধিক ব্যক্তির ক্ষেত্রেই পাওয়া যায়নি। এটাও করাপশনের একটা বিষয়। আমরা এগুলো নিয়ে বারবার সরব হয়েছি এবং আমাদের যে আইপিসি ছিল, আইপিসিতে কিছু এরকম সমস্যা ছিল, তার জন্যই আবার বিএনএস তৈরি হয়েছে, সেটাও নতুন তৈরি হয়েছে। সেখানেও এরকম কিছু থাকলে সেটা আইনসভা দেখবে। নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন, আর এই নারী নিরাপত্তা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই নারী নিরাপত্তা। কারণ মানুষ রাত্রিবেলা বেরোবে, তার মেয়ে কোনো কাজের জন্য বেরোবে, তার জন্য কি পুলিশ নিয়ে তো বেরোনো সম্ভব নয়। তাহলে এই যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আপনারা আপনাদের দলের পক্ষ থেকে কি বার্তা দেবেন, যে মেয়েরা সন্ধ্যা রাত্রিতে নির্ভয়ে বেরোতে পারবে কিনা, বা নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত থাকতে পারবে কিনা? ঈশ্বর আমাদের জন্য 24 ঘন্টা দিন রাত্রি সৃষ্টি করেছে। যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজনে 24 ঘন্টার যে কোনো সময় সে চলতে পারে। তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমি নিশ্চিত করতে চাই যে কারোর সেরকম সমস্যা হবে না। সমস্যাটা হয় কেন? ধরে নিন এক্স অপরাধ করলো, একটা ধর্ষণ করলো বা একটা শ্লীলতাহানি করলো বা একটা ডাকাতি করলো, সবাই জানলো যে এক্সই করেছে, কিন্তু এক্স এর কোনো সাজা হলো না। ওয়াই এর কিছুটা সেই প্রবণতা আছে। এক্স এর যদি সাজা হয়ে যায়, ওয়াই এর প্রবণতা স্বাভাবিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সেটা কমে যাবে। আর যদি এক্স এর সাজা না হয়, ওয়াই এর যে মানসিক অবস্থা সেটা আরো উৎসাহিত হয়। বর্তমানে যত নারী নিরাপত্তার ক্ষেত্রে যত দুর্ঘটনা ঘটছে, প্রত্যেকটি ঘটনার কারণ অবশ্যই বর্তমান সরকার। এবং কার শাস্তি হয়েছে? কামদুনি যে বোনটিকে পা চিরে খুন করা হয়েছে, তার যে খুনিরা, তারা যখন ফাঁসির সাজা হলো, সেই ক্ষেত্রে বারবার সরকারি উকিল পরিবর্তন করে সেই কেসটাকে একদম শেষ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টে গিয়ে, যার ফলে উপযুক্ত উকিলের অভাবে শুধুমাত্র সেই কেসে যারা ফাঁসি হয়েছিল তারা ছাড়া পেয়ে গেল। তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার এখানে সম্পূর্ণ তো দায়ী। সরকার চায় না দুধেল গাইদের কেউ আক্রান্ত হোক, দুধেল গাইদের কারো সাজা হোক। ক্ষমতায় আসলে নারীরা নির্ভয়ে যে কোনো জায়গায় যেতে পারবে, নিশ্চিত তাই। আপনি গুজরাট দেখুন, আপনি অন্যান্য রাজ্য দেখুন, উত্তরপ্রদেশ দেখুন, নারী নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা বসে আছি উত্তরবঙ্গের একটা দারুণ জায়গায় এবং ফালাকাটা বিধানসভার অন্তর্গত এমন একটি জায়গা যেখানে পিছনে দেখতে পাচ্ছেন আপনার চা বাগান আছে। আর এই চা বাগানকে কেন্দ্র করে যে শিল্প আমাদের এই উত্তরবঙ্গে, সেই শিল্প কিন্তু ধুঁকছে। চা শ্রমিকরা তার প্রাপ্য মজুরি পাচ্ছে না, তাদের
যে পরিষেবা পাওয়া প্রয়োজন তা পাচ্ছে না। তো এই জন্য আপনাদের কি পরিকল্পনা আছে এই চা শিল্পকে কেন্দ্র করে চা শ্রমিকদের জীবন যাপনের মান উন্নত করার জন্য? আসামে হাজারের উপরে চা বাগান আছে, আর পশ্চিমবঙ্গে মেরে কেটে 300-350। আসামে একটিও চা বাগান বন্ধ নেই, 350 টাকা করে মজুরি পাচ্ছে। শ্রমিক অসন্তোষ কোথাও হয়েছে সেটাও শোনা যায়নি। পশ্চিমবঙ্গে সেই 300-350 চা বাগানের মধ্যে অন্তত পক্ষে 40টি চা বাগান এই মুহূর্তে বন্ধ আছে। কি কারণে? সরকারের সদিচ্ছার অভাব, আর কোনো কারণ নেই। এবং আসামের চা বাগান মালিকরা যদি লাভ করতে পারে, তাহলে আমাদের এখানকার চা বাগান মালিকরা লাভ করতে পারবে না এরকম নয়, এখানকার লোকেরাও লাভ করতে পারে। কিন্তু একটা নেক্সাস চা বাগান মালিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রয়েছে। সেই নেক্সাসের ফলে তারা বিভিন্ন সময়ে চা বাগান মালিকদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাগান লকডাউন করে। এবং কাঠ পাচার হচ্ছে এই ফরেস্ট থেকে, বহু গাছ নিশ্চিহ্ন, ভেতরের দিকে গেলে ভেতরটা ফাঁকা, বাইরের দিকে শুধু ফরেস্টটাকে দেখা যাচ্ছে। যারা কাঠ চুরি করে, এগুলো নিয়ে কি চিন্তা ভাবনা আপনার? কারণ বাস্তুতন্ত্রে এবং এই বর্তমান উত্তরবঙ্গকে যদি বাঁচাতে হয়, তাহলে এখানকার ফরেস্টকে বাঁচাতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস না থাকলে পরে ফরেস্ট এমনি বেঁচে যাবে। আর সব ক্ষেত্রে আপনি একটা পার্টিকে দায়ী করছেন। একটা পার্টি কিসের জন্য দায়ী নয়। এবারে যে আলু চাষিরা যে মার খেলো এতটা পরিমাণে, তার জন্য দায়ী তারা। আলু চাষিদের মানে চোখের দিকে তাকানো যাচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতি। এই তো শুভেন্দুদা একটা পোস্ট করেছে যে আলুর থেকে বস্তার দাম বেশি, আলু ফেলে দিয়ে বস্তাগুলো ধুয়ে নিচ্ছে। একটা বস্তার দাম ছিল 10 টাকা, সেই বস্তা 34 টাকায় বিক্রি হয়েছে। কারণটা কি? এই বাজারে এর থেকে 100 কোটি টাকার বেশি তোলা শুধু তৃণমূল কংগ্রেস তুলেছে। 10 টাকা 12 টাকার বস্তা দাদা, কি করে এত দাম হয়? সেটা 34 টাকায় বিক্রি করেছে। 32 টাকা 34 টাকা, এখন কোনো কোনো জায়গায় 36 টাকাও বিক্রি হয়েছে, অথচ বস্তার দাম 12 টাকা। তো সেই বস্তা কি করে হলো? এটা কি সরকারের দেখবার ব্যাপার নয়? কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সভা হয়েছিল কোচবিহারে। আপনি মারুগঞ্জের ওখানে একটা এমন কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য বিভিন্ন নিউজ মিডিয়া সেই খবর করে। সেখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি, বিষয়টা যদি বলতেন। ওখানে বিশেষ কিছুই হয়, কিছু চামচিকে গাড়ির ড্যাশবোর্ডে পড়েছিল, আর বিশেষ কিছু না। ওই তৃণমূল কংগ্রেসের কয়েকটা চামচা আছে ওখানে, ওরা আমার গাড়ি আটকে নিয়ে, এর আগে তো গাড়ি আটকে 2-4 জনকে ওরা মেরেছে, তারপর সবগুলো আসছিল আমার এখানে, আমার গাড়ি দেখে নেমেছিলাম। তো ওদের কি বলবো, রাজনীতি থেকে হিংসাটা খুব প্রয়োজন, মানে হিংসা ছাড়া কি রাজনীতি অসম্ভব? মানে ধরে নিন দুটো দলের মানুষের হাতে যদি অস্ত্র দিয়ে দেওয়া যায়, তাহলে তারা যদি একে অপরকে কাটাকাটি করে, তাহলে তো ওই দুটো রাজনৈতিক দলেরই অস্তিত্ব থাকবে না, যা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এর জন্য শৈশব, ভবিষ্যৎ সবকিছু, মানে সবাই আতঙ্কিত। তো এরকম পরিবেশ তৈরি হয়। নয়, একদমই সেরকম নয়, অতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, ঘটনা হলো, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। একটা ঘরে দেবতাদের আটকে রাখা হলো, আর একটা ঘরে অসুরদের আটকে রাখা হলো, আর সবাই অভুক্ত, আর প্রচুর পরিমাণে খাবার আছে সেখানে। এবং ওদের যেটা করা হয়েছে, প্রত্যেকের হাত পিছন দিকে বেঁধে দেওয়া হয়েছে, প্রত্যেকের হাত পিছন দিকে বেঁধে দেওয়া হয়েছে, আর সামনে খাবার রাখা হয়েছে। অসুরদেরও তাই, দেবতারদেরও তাই। কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখা গেল যে অসুরদের ঘর লণ্ডভণ্ড হয়ে আছে, এবং কারো কারো কেউ কেউ খাবার দাবার তো সব পড়ে আছে, এবং যে পাত্রে খাবার ছিল সেগুলোও ভেঙে। আর দেবতাদের ঘর খুলে দেখা গেল সেখানে সবাই চুপচাপ বসে আছে, এবং খাবার শেষ। কি করে হলো? দেবতারা ঠিক করলো, ঠিক আছে এভাবে রেখেছে তো, এক কাজ কর, তুই পিছন দিক দিয়ে রসগোল্লাটা তোল, আমি মুখটা নিয়ে গিয়ে খাই। আর দেবতারা কি করলো, আমার সবটা পেতে হবে, অতএব সবগুলো আমি খাবো বলে হুমড়ি খেয়ে ওর উপরে পড়লো। অসুররা ওর থালার উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো, না ওর মুখে গেল না ওর পেটে গেল, শেষে থালাটা ভেঙে গেল সব। তো ওগুলো হলো অসুর, ওরা হাতে অস্ত্র পেলে ওরকমই করবে। আসামে তো নির্বাচন সম্পূর্ণ হয়ে গেল, আপনারা কি খবর পেয়েছেন? আপনারা তো নিউজ চ্যানেলই বলা যায় একটা, তো আপনাদের কাছে কি খবর আছে যে রক্তাক্ত হয়েছে, অমুকে খুন হয়েছে? আপনি কি খবর পেয়েছেন যে এই যে বিহারের নির্বাচন হলো, তাতে মারা গেছে? না, খবরের কোনো। আপনার উত্তরপ্রদেশের মতো রাজ্যে নির্বাচন হয় মৃত্যুহীন, আমাদের মহারাষ্ট্রের মতো রাজ্য, এত বড় রাজ্য, কি ওখানে কি হয় যে ওখানে মানুষ আছে, মানুষেরা শাসন করে। এখানে অসুর শাসন করছে, জেহাদিরা শাসন করছে পশ্চিমবঙ্গে, তাই এখানে কোনো ওগুলো জেহাদি, ওগুলো অমানুষ, ওগুলো অসুর। ওরা এসেছিল তো অসুরদের সবক শেখাতে হয়, চেষ্টা করেছি, না শুধরালে আরো ব্যবস্থা নেওয়া হবে।
এসআইআর এর ফলে বিভিন্ন জায়গায় আপনাদের বাধার মুখে পড়তে হচ্ছে, বিভিন্ন জায়গায় পথ অবরোধ হচ্ছে। এবার এসআইআর এ যাদের নাম একদম বাতিল হয়ে গেছে, নির্বাচন কমিশনের সমস্ত কিছু চেকিং তো কমপ্লিট, জুডিশিয়ারি অফিসাররা কমপ্লিট করে ফেলেছে, এখন ট্রাইব্যুনালে লাস্ট অপশন আছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বাতিল হয়ে গেল? দেখুন, এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিশেষ কোনো সম্পর্ক নেই। এটা নির্বাচন আয়োগ করেছে এবং শেষের দিকটায় আর নির্বাচন আয়োগও ছিল না। মুখ্যমন্ত্রী বারবার সুপ্রিম কোর্টে যেতে যেতে সুপ্রিম কোর্ট সেই দায়িত্ব নিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের উপরে যেহেতু বাকিটা হয়েছে, বাকিটাও সুপ্রিম কোর্টই দেবে। সকলকে আবেদন করব, আইনানুগ যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আবেদন করবার জন্য। বিচারপতিদের আটকে রেখে মালদায় যে ঘটনা ঘটলো, মানে এটা কল্পনার বাইরে ছিল যে বিচারপতিদের এভাবে আটকে রাখা হয়েছে। এটা তো মানে সাধারণ মানুষের ক্ষেত্রে একটা বড় থ্রেট, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সাধারণ মানুষের বিপদ হতে পারে, একটা মব এসে আটকে নিয়ে সবকিছুকে স্তব্ধ করে দিতে পারে। তো তখন এই নির্বাচন কমিশন এখন তো ক্ষমতায় আছে, বিভিন্ন দায়িত্বে আছে। এই অবস্থাও যদি এই ধরনের মবকে কন্ট্রোল না করা যায়, বিচারপতিরা, একজন মহিলা বিচারপতি রেজিস্ট্রারকে জানাচ্ছেন যে আপনি আমার ছেলের খবর রাখবেন, আমার ছেলেটাকে দেখতে বলবেন, রেজিস্ট্রারের উদ্দেশ্যে বলছেন। তো এই যে আর্তনা, মানে একজন বিচারপতির যদি এই পরিস্থিতি হয় এবং নির্বাচন ঘোষণা হয়ে যাবার পরেও তারপরে আপনারা যদি ক্ষমতায় আসে, তখন কি সমস্যার সমাধান হবে? কোনো মবই কোনো কিছু করতে পারবে না। ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি মানুষকে তার জীবন ও সম্পত্তির অধিকার দিয়েছে। কোনো কোনো ব্যক্তি, কোনো দল, কেউ কোনো ব্যক্তি বিশেষের বা কোনো ব্যক্তি গোষ্ঠীর কোনো প্রকারের ক্ষতি সাধন করতে পারবে না। সেই ধরনের আইন, সেই ধরনের প্রশাসন ভারতীয় জনতা পার্টি দিতে সক্ষম, সেটা প্রমাণিত। কি চিন্তা ভাবনা আছে? ফালাকাটা জনগণকে কিছু বলবেন? ফালাকাটার জন্য চিন্তা বলতে, ফালাকাটার মানুষের যে নাগরিক অধিকারগুলো আছে, তারা নির্ভয়ে যেন প্রত্যেকটি ব্যক্তি সেই নাগরিক অধিকার ভোগ করতে পারে, সেই ব্যবস্থা আমরা সরকারে এলে করব। তার মধ্যে অবশ্যই ব্রিজের কথা বলুন, রাস্তার কথা বলুন, বিদ্যুতের কথা বলুন, বা অন্য যে ধরনের নাগরিক অধিকার তাদের পাওয়া উচিত সেটা তারা পাবে, এটুকু তাদের গত নিশ্চয়তা পডকাস্টে আপনার সাথে আলোচনা হয়েছিল একটা ভাওয়াইয়া একাডেমি, উত্তরবঙ্গে একটা বিশ্বমানের ভাওয়াইয়া একাডেমি প্রয়োজন এরকম সঙ্গীত চর্চার জন্য। ভাওয়াইয়া একাডেমি মানে চর্চার সেই কেন্দ্র নেই, কি বার্তা দেবেন যারা ভাওয়াইয়া অনুরাগী আছেন বা যারা সঙ্গীত অনুরাগী আছেন তাদের? দেখুন, ভাওয়াইয়া উত্তরবঙ্গের প্রাণের গান। ভাওয়াইয়া এখানকার আকাশে বাতাসে। তার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি নিবেদিত প্রাণ তারা কাজ করছে। তার জন্য একটি উচ্চমানের এরকম ইনস্টিটিউট অবশ্যই আমরা করব এবং সেখানে যাতে ভাইয়াকে নিয়ে আরো উন্নত চর্চা চলে সে ব্যবস্থা আমরা করব, এটা আমাদের ইচ্ছা আছে। উত্তরবঙ্গে এইমসের প্রয়োজন, সেই উত্তরবঙ্গের এইমস চলে গেছে, আজকে ঘোষণা হয়েছে। আজকে ঘোষণা হয়েছে। আজকে মাননীয় অমিত শাহ বলেছেন আমরা জিতলে উত্তরবঙ্গে এইমস হবে। অবশ্যই এই আশা রাখতে পারি আমরা 100%। উত্তরবঙ্গ পডকাস্টে আমরা আলোচনা শুনলাম দীপক বর্মন মহাশয়। উনি এবার বিজেপি মনোনীত প্রার্থী ফালাকাটা বিধানসভার। আপনারা সবাই আনন্দিত হবেন, ওনার সাথে আমার আরেকটা পডকাস্ট হয়েছিল, আপনারা দেখেছেন। আমরা ডাক দিয়েছি সুন্দর সমাজ গড়ার। এই সুন্দর সমাজ গড়তে হলে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। এই সুন্দর সমাজ গড়ার উদ্দেশ্যে এই যে লাইন, আমাদের ট্যাগলাইন, এই যে ভাবনা নিয়ে আমরা কাজ করছি, কিছু যদি বলেন দর্শকদের। প্রত্যেকে আমরা নিজে যদি সুন্দর হই, আমার পরিবারকে যদি সুন্দর করি, সমাজ এমনি সুন্দর হবে। প্রত্যেকের কাছে অনুরোধ, আমি নিজে সুন্দর হব, আমার পরিবারকে সুন্দর করব। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।